বিষয় যে আমরা দেখেছিলাম যে এই আরজি করের এই ডাক্তার পড়ুয়া ছাত্রী সে বিভিন্ন বিষয়ে সরব হয়েছিল, আরজি কর হাসপাতালের বিভিন্ন দুর্নীতি নিয়ে সে সরব হয়েছিল, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ ইনজেকশনের ব্যবহার করা নিয়ে সে বারবার জানিয়েছিল তৎকালীন প্রিন্সিপালকে। কোথাও কি সেই কারণে তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকতে পারে কিনা, এই বিষয়টা কি এবার এই সিটের তদন্তের আওতায় আসতে পারে? দেখো, আজ পরিবারের তরফে নির্দিষ্টভাবে তুমি যে প্রশ্নটা করলে এই প্রশ্নটা পরিবারের প্রশ্ন, এবং নির্দিষ্টভাবে অভয়ার পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষদেশ সিংহ রায় এই প্রশ্ন ডিভিশন বেঞ্চে তুলেছিল। এবং আরজি করে এই অভয়া খুনের পিছনে তুমি যে ঘটনাগুলো বললে, ওই যে ইনজেকশন স্যাম্পেল, শুধু তাই নয়, ডেড বডি নিয়েও ব্যবসা হয়েছে এমনটা সেই সময় সামনে এসেছিল। অর্থাৎ পোস্টমর্টেম করা হবে, আরজি করে পোস্টমর্টেম অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া, এরকম অনেক কিছু হয়েছে। একদম এই বিষয়টা দুর্নীতি যেন ধরে ফেলেছিল এই মেয়েটি এবং সরব হয়েছিল। অর্ণব, একেবারে তাই। এবং এই অভিযোগগুলো দুর্নীতির প্রতিবাদ করেছিল অভয়া। দুর্নীতির বিভিন্ন জায়গাগুলো সে বিভিন্ন জায়গায় এগুলোকে এসক্যালেট করার জন্য, সেগুলোকে যাতে আর না হয় তার জন্য সে নির্দিষ্ট ফোরামে সে বক্তব্য রাখছিল, তা অভিযোগ আকারে জানাচ্ছিল। এবং আরজি কর ভালো মানের হাসপাতাল, সেখানে যদি পরিষেবা সঠিক থাকে তার জন্য সে সরব হয়েছিল। এবং এই সমস্ত কারণের জন্যই তাকে আজ ধর্ষণের সম্মুখীন হতে হয়েছে, মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে। এই অভিযোগ পরিবারের। কাজেই পরিবারের অভিযোগ শুধু নয়, এটা এখন এই মুহূর্তে রাজ্যের মানুষেরও মনের কথা। এমন কিছু জেনে ফেলেছিল অভয়া, ওই আরজি কর হাসপাতালের আড়ালে যেটা চলতো, ওই সন্দীপ ঘোষদের সিন্ডিকেটের আড়ালে যেগুলো চলতো, সেগুলো হয়তো জেনে ফেলেছিলেন অভয়া। তাই তাকে চিরতরে তার মুখটা বন্ধ করার জন্য তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। পরিবারের অভয়ার মা বাবা তার পিছনে, অর্থাৎ তার একেবারে তাদের আইনজীবীর পিছনেই দাঁড়িয়েছিলেন, একেবারে খুব কাছে বিচারপতিদের, তাদের সামনে রেখে এই অভিযোগ আজ আদালতে ফের করা হলো। কাজেই মোট যে 38টা প্রশ্ন ছিল, মূল প্রথম দেখো, এই যে 2 ঘন্টা ফোকাস করতে হবে তদন্তের, 8 তারিখ রাতে খাবার আনা থেকে খাবার খাওয়া এবং কি ঘটনা ঘটেছিল, এই 2 ঘন্টাটা তদন্তে ফোকাস করতে হবে, ভিজিট করতে হবে, এক্সামিন করতে হবে। কেন বারবার বলতে তুমি 2 ঘন্টার কথা বললে, এই যে অভয়ার মা বাবাকে অভয়ার সম্পর্কে খবর দেওয়া, এখানেও চূড়ান্ত একটা চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছিল। 3 বার 3 রকম কথা বলা হয়েছিল। তারপরে অভয়ার মা বাবাকে অন্ধকারে রেখেই দেহ দাহ করা হয়েছিল। এই প্রশ্নগুলোও কি উঠেছে এবং এইগুলোও কি তদন্তে থাকবে? দেখো, 38টা মূল প্রশ্ন পরিবার তুলেছে, তার মধ্যে তুমি যে প্রশ্নগুলো করছো একেবারে এই প্রশ্নগুলোই অভয়ার পরিবার করেছে, তাদের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষ সিংহ রায়রা। এবং এই কথাগুলোই বোঝানোর চেষ্টা হয়েছে, যিনি খাবার নিয়ে এলেন অনলাইনে তাকে জিজ্ঞাসাবাদ করলো না সিবিআই, তাহলে এই তদন্তটা কোথায় হবে? ওই রাতে যাদের সাথে খাবার খেলেন অভয়া, তাদের সবাইকে কি জিজ্ঞাসাবাদ সিবিআই করেছে? থাকলে সেই বয়ান কোথায়? এর পাশাপাশি 3 বার চাদর পরিবর্তন করা হলো। যে প্লেস অফ অকারেন্সের দেহটা যেভাবে উদ্ধার হলো, ওইটুকু জায়গার মধ্যে একটা ধর্ষণ খুন হতে গেলে ওই রকম পরিস্থিতি ওইটুকু জায়গার মধ্যে সম্ভব হয় না। নিশ্চিতভাবে একাধিক ব্যক্তি যুক্ত, এটা প্রথম দিন থেকে অভয়ার পরিবার বলছে, সেই প্রশ্নও রয়েছে। 3 হচ্ছে ওই ডিসি সেই মুহূর্তে সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ওই চাদরের মধ্যে কে কে রয়েছেন, 65 জন ব্যক্তির আনাগোনা। এই 65 জন কারা, কেন ওই সময় ওখানে উপস্থিত হলেন? তারা তো ওখানকার যে নথিগুলি ছিল, যে স্যাম্পেলগুলি ছিল, যেগুলি কালেক্ট করতে পারতো সিবিআই বা পুলিশ, সেগুলো তো নষ্ট হয়ে গেছে। ওই 65 জন কেন গেলেন? তাই নয়, পোস্টমর্টেম টেবিলে যখন রাখা হলো, পোস্টমর্টেম টেবিলে যে ভিডিওগ্রাফি হলো, সেই ভিডিওগ্রাফির ছবিটা নিভু আলোর মধ্যে কেন হলো? আদৌ কি প্লেস অফ অকারেন্স সেমিনার হল, নাকি 7ম তল যেখানে সন্দীপ ঘোষ তার চেম্বার ওই অর্থোপেডিক্সে, সেখানে ঘটনা ঘটিয়ে দেহ পড়ে এখানে রাখা হয়েছে? এই 7ম তল থেকে সেমিনার রুম আসা যাওয়ার যে পথ, সেই পথটার পুরোটা কি জরিপ করা হয়েছিল? এই যে প্রায় 8 থেকে 10 ঘন্টা সিসিটিভি ফুটেজ, প্রায় 70 থেকে 80টা সিসিটিভি, সেই 8 থেকে 10 ঘন্টা সিসিটিভি ফুটেজের কেন 4 থেকে 5 ঘন্টার টেকনিক্যাল গ্লিচ বলা হলো? তাহলে কি ওই সিসিটিভি ফুটেজ ইচ্ছাকৃতভাবে কোনোভাবে সেটাকে সরানোর চেষ্টা হয়েছিল? এবং 70-80টা সিসিটিভির মধ্যে গুরুত্বপূর্ণ 25টার কথা বলা হচ্ছে, সেই সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ কেন সিবিআইয়ের হাতে এলো না? কাজে এছাড়াও প্রথমে এফআইআর একরকম, চালান নেই পোস্টমর্টমের,
দ্বিতীয়বার এফআইআর হচ্ছে, অভিযোগ আসছে, এই পুরো বিষয়টা এবং যে ক্ষিপ্রতার মধ্যে দিয়ে ওই অভয়ার সৎকার হচ্ছে, পুরো ঘটনাটার মধ্যে পরতে পরতে রহস্য, যে রহস্য এখনো ভেদ করতে পারেনি সিবিআই। তাই পরিবারের তোলা 38টা প্রশ্নের তার মানে কি revisit করতে হবে। বিচারপতিদের এই প্রশ্নটাও, এই উত্তরটাও নেই বিচারপতিদের কাছে, যে হু কিল্ড অভয়া, সঞ্জয় রাই একমাত্র নয়, এটাও কি উপলব্ধি করছেন অভয়ার মা বাবার সঙ্গে সঙ্গে বিচারপতিরাও? অর্ণব, একেবারে তাই। দেখো, সিবিআই একটা রিপোর্ট দিয়েছিল, যে রিপোর্টের মধ্যে বিচারপতি শম্পা সরকার, যিনি প্রিজাইডিং জজ, তিনি বলছেন যে রিপোর্ট সিবিআই দিয়েছে সেই রিপোর্টের মধ্যে আদালত ল্যাপস পরিষ্কার দেখতে পেয়েছে। এবং সেই ল্যাপস কেন হলো, এই প্রশ্নটা যখন এক একটা প্রশ্নের মাধ্যমে সিবিআইয়ের কাছ থেকে জানতে চাইছে আদালত, সিবিআই স্পষ্টভাবে জানাচ্ছে যে এক্ষেত্রে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের জন্য এই ত্রুটি বিচ্যুতি। অর্থাৎ সিবিআই তো অ্যাডমিট করে নিচ্ছে ল্যাপস হয়েছে, এবং ল্যাপসটা ডিউ টু হসপিটাল অথরিটি অ্যান্ড ডিউ টু কলকাতা পুলিশ। কাজেই পুরো বিষয়টার মধ্যে যে একটা ঘাপলা রয়েছে, যে একটা ডার্ক শেড রয়েছে তদন্তের মধ্যে, তা কিন্তু বারে বারে প্রমাণ করছে। কাজেই প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টের এই বিশেষ ডিভিশন বেঞ্চও মনে করছে যে বিচার হয়েছে, যে সিবিআই তদন্ত হয়েছে, তার মধ্যে ল্যাপস রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেই ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, একেবারে নিখুঁত হয় তদন্ত এবং বিচার, তার জন্যই সিট তৈরি করে পুনরায় তদন্তের এবং এই যে নির্দেশ। সিবিআই প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের অসহযোগিতা নিয়ে, হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতা নিয়ে। তুমি জানো যে রাজ্য অভ্যন্তরীণ তদন্তের জন্য, আলাদা করে অভ্যন্তরীণ তদন্তের জন্য 3 জন আইপিএসকে সাসপেন্ড করেছে। পুলিশ কমিশনার তৎকালীন, ডিসি নর্থ তৎকালীন, ডিসি সেন্ট্রাল তৎকালীন। এরাও কি এবার এই তদন্তের আওতার মধ্যেই পড়ে যাবেন? তখনই একেবারে বলা যায় 2 2 4 হবে। তার সম্ভাবনার একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেল আজকের হাইকোর্টে এই নির্দেশের মধ্য দিয়ে। কারণ রিভিজিট করা বা পুনরায় ইনভেস্টিগেশন করা এবং ঘটনার ওই রাত থেকে যখনই শুরু হবে, অর্থাৎ ঘটনার রাতে কি হয়েছিল, পরের দিন কে ডেড বডি প্রথম দেখলো, সেই ডেড বডির পোস্টমর্টেম কেন ওইভাবে হলো, কে বাড়িতে খবর দিল, একবারের জায়গায় 3বার কেন ফোন করা হলো, কেন বিছানার চাদর 3বার চেঞ্জ হলো, এবং সমাজ মাধ্যমে এটা ছড়িয়েছিল যে কোনো এক পুলিশ কর্তার ব্রডকাস্ট মেসেজের মাধ্যমে একটা তথ্য ছড়ানো হয়েছিল। আমি সিবিআই সেটারও তদন্ত করছে, আলাদা করে আমি এই মুহূর্তে বলছি না। তাহলে সেখানে আনন্যাচারাল ডেথের কথা বলা হয়েছিল। এই পুরো বিষয়টার মধ্যে কিন্তু, এবং টাকা নিয়ে যাওয়া ওই অভয়ার পরিবারে, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা, যেটা পরিবার বারবার অভিযোগ করেছে। কাজে রাজ্য সরকারের যে পদক্ষেপ ছিল, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করেন, তিনি স্পষ্ট করে এই কথা বলেছিলেন, যেহেতু সিবিআই একটা পার্ট বিচার করছে এবং কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন, কাজে ওই পার্টের মধ্যে রাজ্য সরকার ঢুকতে পারে না, কারণ আইন কানুন বলে একটা বিষয় রয়েছে। ঠিক, বাইরে ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে। পুনরায় তদন্তের নির্দেশের মধ্যে দিয়ে পুরো বিষয়টা নতুন করে রিওপেন হলো, তা বলার অপেক্ষা রাখে না। একদম 25শে জুন রিপোর্ট দেবে সিট। এবার দেখার যে নতুন করে ফাইল খোলার পরে অভয়ার মা বাবা আসল বিচার পান কিনা। মিমি, একদমই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ অয়ন, ধন্যবাদ অর্ণব। যেমন কথা তেমন কাজ, ফাইল খুললো আরজি করে, সিট গঠন করে সিবিআই আবার তদন্ত করবে এবং 25শে জুন তদন্ত রিপোর্ট দেবে সিবিআই। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়ি দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন,
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি, 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। দেশ জুড়ে ঝড় তুলেছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। তার আগে আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজি করের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল এমন 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিলেন তিনি। আরজিকর কাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। তার বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার মা বাবা। এখন এডিজি আইবি পদে ছিলেন বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল অভয়ের পরিবার। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। অভয়ের পরিবারের অভিযোগ, তাদের টাকা দিতে চেয়েছিলেন অভিষেক গুপ্তা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। আরজি করের তদন্তে বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ের পরিবার। তথ্য গোপনের অভিযোগ করেছে, তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছে। 2024-এর 14ই অগস্ট আরজি কর আন্দোলন চলাকালীন রাত দখলের সময় হঠাৎই একদল হামলা চালায় আরজি করের জরুরি বিভাগে। হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে লোকজন। প্রশ্ন ওঠে অপরাধ স্থলের সুরক্ষা নিয়ে। এরপরেই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জোরদার হয়। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন, সবে শুরু, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল, না সামনে আসেনি, তাদের আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল, তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেন। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি, 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন, অবশ্যই করবেন। ভরসা আছে, অবশ্যই আছে। পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। কোনো রাজনৈতিক স্লোগানের মাধ্যমে কাউকে কাউকে টার্গেট করে উইশ লিস্ট একটা ফ্রেম করা হচ্ছিল, সেটা যেন আজ সরকারে আসার সুযোগ নিয়ে রাজনৈতিক স্লোগানের প্রশাসনিক মান্যতা, সিবিআইকে অযোগ্য, সিবিআইয়ের তদন্ত অসম্পূর্ণ, এরম একটা ভাবমূর্তি তৈরি করে দিয়ে এটা আইনিভাবে সম্ভব কিনা এটা আইনজ্ঞরা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর এই 3 আইপিএসকে সাসপেন্ড করার মধ্যে জোড়া বার্তা দেখছে রাজনৈতিক মহল। বামেদের অভিযোগ ছিল আরজি করের ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়েছে বিজেপি। নির্যাতিতার মাকে প্রার্থী করেছে, অথচ সিবিআইয়ের তদন্ত বেশি দূর এগোয়নি। 3 আইপিএস এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই প্রচারকে উড়িয়ে দিল বিজেপি সরকার। 3 আইপিএস কে সাসপেন্ড করার অর্থ এই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছেও যাবে। এই অফিসারদের সার্ভিস বুকে দাগ লেগে গেল। 3 শীর্ষস্থানীয় পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী গোটা বাহিনীকে বার্তা দিলেন, আইন মেনে কাজ না করলে কাউকে রেয়াত করা হবে না। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল,
উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। নিউজ 18 বাংলা।